আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব আলম খান। আমি আজকে ওপেন এন্ড এবং ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলার চেষ্টা করব। যারা মিউচুয়াল ফান্ড কি সেই ব্যাপারে জানেন না, তারা অবশ্যই মিউচুয়াল ফান্ড নিয়ে ফাইন্যান্স স্কুলের বানানো আগের ভিডিওটি দেখে আসবেন। ভিডিওটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অনেকেই ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডের ব্যাপারে জেনে থাকলেও ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের ব্যাপারে একদমই জানেন না। আজকে আমরা ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড এবং ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের মেজর কিছু ডিফারেন্স নিয়ে কথা বলার চেষ্টা করব। তার আগে আপনি যদি ফাইন্যান্স স্কুলের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই আসি, এই দুই ধরনের মিউচুয়াল ফান্ড কিভাবে কেনাবেচা হয়। ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয় এক্সচেঞ্জের মাধ্যমে, আর ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড এক্সচেঞ্জের বাইরে কেনাবেচা হয়। বেশিরভাগ ইনভেস্টরই ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ডের ব্যাপারে অবগত। যারা অলরেডি বিও অ্যাকাউন্ট খুলে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টে আছেন তারা জানেন যে ক্লোজড এন্ড যে মিউচুয়াল ফান্ডগুলো লিস্টেড ডিএসসিতে, সেগুলো নর্মাল যে স্টক সেগুলোর মতোই ট্রেড হয়। তারা ডিএসসি মোবাইল অ্যাপ বা ট্রেডারদের ফোন করে বা ব্রোকারেজ হাউসে গিয়ে উপস্থিত হয়ে এই মিউচুয়াল ফান্ডগুলো কিনতে বা বিক্রি করতে পারেন। এখানে আইপিওর মাধ্যমে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যে মিউচুয়াল ফান্ডটা লঞ্চ করে, সেই মিউচুয়াল ফান্ডের যে ইউনিটগুলো প্রথমবার যেই সেল করা হয়, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মিউচুয়াল ফান্ডের থ্রুতে যেই ইউনিটগুলো সেল করে, এর পরবর্তীতে এই ইউনিটগুলো ইনভেস্টর থেকে ইনভেস্টরে ট্রেড হয়। ঠিক আইপিওর মাধ্যমে যে শেয়ারগুলো আসে, কোম্পানির লিস্টিং হয়, কোম্পানি যেমন প্রথমে একবার শেয়ারগুলো দেওয়ার পরবর্তীতে ইনভেস্টর থেকে আরেক ইনভেস্টরের কাছে শেয়ারটা কেনাবেচা হতে থাকে, ঠিক একইভাবেই ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডও ইনভেস্টর টু ইনভেস্টর, এক ইনভেস্টর থেকে আরেক ইনভেস্টরের কাছে ট্রেড হতে থাকে, ইউনিটগুলো কেনাবেচা হতে থাকে। কিন্তু ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডগুলো শেয়ার মার্কেটের যে এক্সচেঞ্জ আছে, যে ডিএসসি বা সিএসসি যে এক্সচেঞ্জ, এই এক্সচেঞ্জের মাধ্যমে ট্রেড হয় না। ইউনিটগুলো অ্যাকচুয়ালি ট্রেড হয় হচ্ছে এএমসি থেকে যেই ইনভেস্টর আছেন তাদের মধ্যে। তো এখানে ওপেন এন্ডের ক্ষেত্রে যেই ইউনিটগুলো আছে, কেউ যদি ইউনিটগুলো কিনতে চায় তাহলে তারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির যে অফিস সেখানে যেতে পারেন, বা তারা যারা সেলিং এজেন্ট আছে এই মিউচুয়াল ফান্ডগুলোর, সেই সেলিং এজেন্টগুলো বিভিন্ন অর্গানাইজেশন হতে পারে, ব্রোকারেজ হাউস হতে পারে, সেই ব্রোকারেজ হাউস বা অর্গানাইজেশন বা এএমসির অফিসে গিয়ে এই ইউনিটগুলো কিনতে পারেন। সেক্ষেত্রে ইনভেস্টর একটা নর্মাল যেই ফর্মের মতন আছে, বিও অ্যাকাউন্ট খোলার যেমন ফর্ম হয় বা ব্যাংক অ্যাকাউন্ট খোলার যেরকম ফর্ম হয়, তো একই রকমের ফর্ম এই এএমসির অফিসে গিয়ে ফিল আপ করে তারপরে এই ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডগুলো কিনতে হয়। কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই ফান্ডটা কিনতে গেলে বা এই যে ওপেন এন্ড ফান্ডের ইউনিট কিনতে গেলে হয়তো অনলাইনে ফর্মটা ফিল আপ করে যদি সেন্ড করে দেওয়া হয় অফিসে, তারা এই জিনিসটা প্রসেস করে এই ইউনিটগুলো বিও অ্যাকাউন্টে দিয়ে দিবে ইনভেস্টরদের। তো অ্যাকচুয়ালি একটা বিও অ্যাকাউন্ট থাকতে হবে যে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডগুলো কিনতে চায়, তারপরে তাদেরকে একটা নর্মাল একটা খুবই সিম্পল একটা ফর্ম ফিল আপ করে, ওই ফর্মে তার হয়তো নাম থাকতে হবে, তারপরে নমিনি নেম, এনআইডি ইত্যাদি ইনফরমেশন দিতে হবে, বিও অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট ইত্যাদি কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে। ওই অনুযায়ী অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এই ইউনিটগুলো তার অ্যাকাউন্টে দিয়ে দিবে। কিন্তু এখানে ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ডের ট্রেডিংটা আসলে খুবই ইজি। এখানে হচ্ছে যে এক্সচেঞ্জের থ্রুতে যে কোনো সময় একজন ইনভেস্টর কেনাবেচা করতে পারে খুবই ইজিলি ডিএসসি মোবাইলে বা ব্রোকারেজ হাউসের মাধ্যমে। আর ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ইনভেস্টরের সাথে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির হচ্ছে লেনদেন। যদি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যে মিউচুয়াল ফান্ডটা সেল করলো ইউনিট হোল্ডারের কাছে, ইউনিট হোল্ডার যদি সেল করে দিতে চায় তাহলে সে কিন্তু ইনভেস্টরের থেকে অন্য ইনভেস্টরের কাছে সেল করতেছে না, সে এই অ্যাজ এন ইনভেস্টর এই ইনভেস্টর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে ইউনিটটা সেল করতেছে। কেনার সময় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির থেকে কিনতেছে, বিক্রির সময়ও বা সারেন্ডারের সময়ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছেই সারেন্ডার করতেছে। ফর এক্সাম্পল, একজন ব্যক্তি, একজন ইনভেস্টর ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড কিনতে চায়। ধরা যাক যে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 12 টাকা। তো সেই ক্ষেত্রে এই ইনভেস্টর এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির অফিসে যাবে, সে ওই ইউনিট যত টাকার কিনতে চায়, ফর এক্সাম্পল সে 1 লাখ টাকার ইউনিট কিনতে চায়, তো 1 লাখ টাকা দিবে, সে চেক দিতে পারে বা অন্যান্য বিভিন্ন পেমেন্ট মেথড আছে, তো সেটা দিবে এবং অ্যাজ এগেনস্ট দ্যাট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ইউনিটটা দিবে 12 টাকায়। এখন এই যে ইনভেস্টর ইউনিটটা কিনলো, ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডটা কিনলো, সে দেখা গেল যে 6 মাস পরে তার টাকার প্রয়োজন বা যে কোনো কারণে সে ইউনিটটা রাখতে যাচ্ছে না, তখন সে এই ইউনিটটা আবার সারেন্ডার করে দিতে পারে, বা যদি আমরা এইভাবে বলি যে সেল করে দিতে পারে। তো এই সেলটা যখন সে করবে তখন সে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছেই করবে।
ওই একই প্রসেসে সে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে যাবে, সারেন্ডারের ফর্ম একটা থাকে বা সেল করার যে একটা ফর্ম থাকে, সেই ফর্মটা ফিল আপ করলেই সে এই ইউনিটটা সেল করে দিল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে, আর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তাকে ব্যাংকে টাকা দিয়ে দিবে বা অন্য পেমেন্ট মেথডেও টাকা দিতে পারে। তো এইভাবে হচ্ছে যে ট্রেডিং হয়ে থাকে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড এবং ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডের। এখন আসি রিস্ক এবং রিওয়ার্ড নিয়ে। ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডের রিস্ক ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের তুলনায় বেশি। ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ডের যেই ট্রেডিংটা হয় বা প্রাইস ফ্লাকচুয়েশনটা হয়, সেটা ন্যাভ যাই থাকুক, এই ইউনিটের প্রাইস অর্ধেকও হয়ে যেতে পারে ন্যাভের, আবার ডাবলও হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল, একটা মিউচুয়াল ফান্ড, ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড যেটা এক্সচেঞ্জে ট্রেড হয়, সেই মিউচুয়াল ফান্ডের ন্যাভ হচ্ছে 12 টাকা, কিন্তু এমন হতে পারে যে মার্কেটে সেটার ট্রেড হচ্ছে 6 টাকায়, 5 টাকায় বা 4 টাকায়। এই জিনিসটা পসিবল, ন্যাভ অনেক বেশি হওয়ার পরেও সেটা পসিবল। আবার অ্যাট দ্য সেম টাইম এই একই মিউচুয়াল ফান্ডের প্রাইস 20 টাকাও হয়ে যেতে পারে। 12 টাকার ন্যাভ কিন্তু মার্কেটের প্রাইস 20 টাকাও হয়ে যেতে পারে। এটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বা বিভিন্ন ধরনের মার্কেট ইমপারফেকশন বা অন্যান্য বিভিন্ন রিউমার ইত্যাদি বিভিন্ন কারণেই আসলে এই জিনিসটা হতে পারে। তো সেক্ষেত্রে এখানে রিস্কটা হায়ার, আবার রিওয়ার্ডও হায়ার। ফর এক্সাম্পল, একটা মিউচুয়াল ফান্ডের প্রাইস 12 টাকার ন্যাভ, সেটার প্রাইস 4 টাকা হয়ে গেল। এখন ওই 4 টাকার মিউচুয়াল ফান্ডের প্রাইস কিন্তু মার্কেটে 8 টাকা হয়ে যেতে পারে বা 10 টাকাও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই মিউচুয়াল ফান্ডের 4 টাকা থেকে 100% প্রফিট, যদি 8 টাকা হয় 100% প্রফিট করা পসিবল। কিন্তু ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ট্রেডটা হয় হচ্ছে নেট অ্যাসেট ভ্যালুর উপর বেস করে। যে ইউনিটের প্রাইস 12 টাকা, মানে নেট অ্যাসেট ভ্যালু 12 টাকা, সেটা 12 টাকাতেই ট্রেড হবে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যে মিউচুয়াল ফান্ডটা সেল করবে, ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডটা সেল করবে, সেটা ইনভেস্টর যখন কিনতে চাবে, যদি নেট অ্যাসেট ভ্যালু 12 টাকা হয়, তাহলে ইনভেস্টরকে ওটা 12 টাকাতেই কিনতে হবে। আবার 6 মাস পরে গিয়ে দেখা গেল যে ওই ইউনিটটার দাম বা নেট অ্যাসেট ভ্যালু 12 টাকা আছে, তখন এই ইনভেস্টরকে ওই 12 টাকাতেই সেই ইউনিটটা সারেন্ডার করতে হবে। সো সে 12 টাকা দিয়ে কিনেছিল, 12 টাকাতেই সে সেল করলো। বা এমন হতে পারে যে 12 টাকার ইউনিট 13 টাকা হলো, সে 13 টাকাতে তখন এই নেট অ্যাসেট ভ্যালু যেহেতু 13 টাকা হয়েছে, সে 13 টাকাতে সারেন্ডার করলো। তো এখানে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের আসলে ওই ফ্লাকচুয়েশনটা এত বেশি ম্যাসিভ লেভেলের ফ্লাকচুয়েশন হওয়া পসিবল না, কারণ এটা যেহেতু মিউচুয়াল ফান্ডগুলো আসলে অ্যাক্রস ইন্ডাস্ট্রিজ বিভিন্ন স্টকে ইনভেস্ট করে, আবার মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট সব অনেক জায়গায়তে ইনভেস্ট করে, ডাইভার্সিফাইড পোর্টফোলিও, সেই জন্য আসলে ন্যাভটা খুব ম্যাসিভ লেভেলের ফ্লাকচুয়েশন হয় না। আর যেহেতু ন্যাভ ফ্লাকচুয়েশন কম, সেই জন্য এখানে প্রাইসটাও ফ্লাকচুয়েশন হচ্ছে না, যেহেতু প্রাইসটা ডিটারমাইন্ডই হচ্ছে ন্যাভের উপর বেস করে। তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে ইউনিট কিনতে হয় ন্যাভে ঠিকই, কিন্তু সারেন্ডার করতে গেলে কিছু কিছু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে যারা একটা ফি কেটে রাখে। ফর এক্সাম্পল, 30 পয়সা বা 20 পয়সা কম দেয়, ন্যাভ যা তার থেকে 10 পয়সা, 20 পয়সা বা 30 পয়সা কম দিতে পারে সারেন্ডার করার ক্ষেত্রে। আবার অনেকে সমান সমানেও দেয়, যেমন 12 টাকা সেটা 13 টাকা হলো, সে 13 টাকাই ন্যাভে দিবে। সো এটা আসলে ডিপেন্ড করে বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তাদের পলিসির উপরে এই ব্যাপারটা ডিপেন্ড করে। তো এখানে আসলে রিস্ক এবং রিওয়ার্ডের কথা চিন্তা করলে ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড বেশি রিস্কি, যেমন সেরকম বেশি রিটার্নও দেওয়া পসিবল। আবার ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের রিস্ক কম, রিটার্নও এত ম্যাসিভ লেভেলের হওয়ার পসিবিলিটি খুব কম। এখন আসি ম্যাচুরিটিতে। ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ডগুলোর একটা ফিক্সড ম্যাচুরিটি থাকে, আর ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের কোনো ম্যাচুরিটি নাই। ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড যখন সে একটা প্রসপেক্টাস ছাপায় বা সে যখন লঞ্চ হতে নেয়, তখন সে একটা ম্যাচুরিটির টাইম বলে দেয় যে এই ফান্ডটা 10 বছর বা 15 বছর এরকম একটা টাইম ফ্রেম থাকে। এই টাইমের জন্য সে টাকাটা নেয় ইনভেস্টরদের থেকে, এবং ওই টাকাটা সে ক্যাপিটাল মার্কেট এবং অন্যান্য বিভিন্ন যে মার্কেট, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট ইত্যাদি জায়গায় ইনভেস্ট করে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে সে 10 বছরের জন্য টাকাটা নিল এবং 10 বছর পরে সে টাকাটা ইনভেস্টরদের আবার দিয়ে দিবে। ব্যাপারটা এরকম ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। কিন্তু ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের কোনো ম্যাচুরিটি নাই, ফিক্সড ম্যাচুরিটি নাই। 10 বছর, 20 বছর বা 100 বছর যেটাই হোক, এরকম কোনো ম্যাচুরিটি নাই। একটা ফান্ড 200 বছরও চলতে পারে, কিন্তু যদি ফান্ড অ্যাকচুয়ালি পারফর্ম না করতে পারে, ওই মিউচুয়াল ফান্ডটা যদি সেইভাবে ইনভেস্টরদের রিটার্ন না দিতে পারে, সেই ক্ষেত্রে যদি ম্যাসিভ লেভেলের সারেন্ডার হয়, তখন ওই মিউচুয়াল ফান্ডের একটা অ্যাবলিশনের একটা সুযোগ থাকে। কিন্তু ইন জেনারেল মিউচুয়াল ফান্ড যেগুলো ওপেন এন্ড, যেগুলো লিস্টেড না, সেগুলোর আসলে কোনো ফিক্সড ম্যাচুরিটি নেই। তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড তার ম্যাচুরিটি ডেটের পরে, ফর এক্সাম্পল 10 বছরের ম্যাচুরিটি, সেই 10 বছর পরে গিয়ে সে হয় টাকা যা ইনভেস্টরদের থেকে নিয়েছিল সেটা সব শেয়ার এগুলো সব কিছু সেল করে ইনভেস্টরদের টাকা দিয়ে দিতে পারে, অথবা তার পক্ষে এটাও পসিবল যে সে ওপেন এন্ড ফান্ডে কনভার্ট হয়ে যাবে।
যখন সে ওপেন এন্ড ফান্ডে কনভার্ট হবে, যদি ইনভেস্টররা চায়, এরকম ক্ষেত্রে এটা পসিবল যে একটা সার্টেন পার্সেন্টেজ অফ ইনভেস্টররা যদি সেটা ওই পক্ষে ভোট দেয় যে তারা চাচ্ছে যে ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ডটা ওপেন এন্ড ফান্ডে কনভার্ট হবে, সেরকম সিচুয়েশনে সে ওপেন এন্ড ফান্ডে কনভার্ট হবে, তখনও চাইলে আসলে ইনভেস্টররা সে নেভে টাকাটা ফেরত পেতে পারে। সো হয় ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড তার ম্যাচুরিটি ডেটের পরে এই ফান্ডটা সেল করে দিয়ে টাকা ইনভেস্টরদের বুঝাই দিবে, অথবা সে ওপেন এন্ড ফান্ডে কনভার্ট হবে। যদি ওপেন এন্ড ফান্ডেও কনভার্ট হয় বা টাকা দিয়ে দেয় ইনভেস্টরদের, কোনো ক্ষেত্রে আসলে ইনভেস্টরদের কোনো লস নাই, কারণ ইনভেস্টররা যদি ওপেন এন্ড ফান্ডে কনভার্টও হয়ে যায় তারপরেও সে নেট অ্যাসেট ভ্যালু যা থাকবে সেই অনুযায়ী চাইলে ইউনিট সারেন্ডার করে টাকা নিয়ে নিতে পারবে। এখন আসি নাম্বার অফ ইউনিটসের ব্যাপারে। ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট ক্যাপিটাল লিমিটেড, কিন্তু ওপেন এন্ড ফান্ডের ইউনিট ক্যাপিটাল আনলিমিটেড। ক্লোজড এন্ড ফান্ড যখন সে একটা ফান্ড লঞ্চ করলো, একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যখন একটা মিউচুয়াল ফান্ড যেটা ক্লোজড এন্ড লঞ্চ করলো, তখন সে একটা ফিক্সড অ্যামাউন্টের টাকা নিবে এবং তার পরবর্তীতে এই টাকাটাই তার কাছে থাকবে, সে আর নতুন করে টাকা নিতে পারবে না। এটা ক্লোজড এন্ড ফান্ডের ক্ষেত্রে প্রযোজ্য। যদিও আগে রিইনভেস্টমেন্ট ইউনিটের মাধ্যমে, যেটা অনেকটা বোনাস শেয়ারের মতো, ওই উপায়ে ফান্ড সাইজটা বড় করা যেত, কিন্তু ইন রিসেন্ট টাইমস সেটা বন্ধ হয়েছে। মানে অ্যাকচুয়ালি ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড, যেই ফান্ড সাইজ তার যে ইউনিট ক্যাপিটাল যেটা সে শুরুতে নেবে, তার থেকে বেশি আর ফান্ড বাড়াইতে পারবে না। কিন্তু ওপেন এন্ড ফান্ডের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে একটা মিউচুয়াল ফান্ড সে শুরুতে হয়তো বা 50 কোটি টাকার ফান্ড নিল ইনভেস্টরদের থেকে, সেটা সে যদি ভালো পারফর্ম করে এবং আরও নতুন ইনভেস্টররা সেই ফান্ডটা কিনতে চায়, তখন সে নেট অ্যাসেট ভ্যালুর অ্যামাউন্টের টাকা দিয়ে ফান্ডটা আবার কিনতে পারবে, অন্যান্য ইনভেস্টররা কিনতে পারবে। সেই ক্ষেত্রে নাম্বার অফ ইউনিটস কিন্তু বাড়তেছে। তো এরকম 50 কোটি টাকার ফান্ড 1000 কোটি টাকাও হওয়া পসিবল যদি অনেক অনেক ইনভেস্টররা এই মিউচুয়াল ফান্ডের ইউনিট কিনতে আগ্রহী হয়, যেটা ক্লোজড এন্ড ফান্ডের ক্ষেত্রে সেখানে ইউনিট ক্যাপিটালটা লিমিটেড। এখন আসি অ্যাকাউন্টেবিলিটি নিয়ে। ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্টেবিলিটি তুলনামূলক কম ওপেন এন্ড ফান্ডের তুলনায়। ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড যখন একবার টাকা নিয়ে নিল ইনভেস্টরদের থেকে, যেহেতু ফান্ডটা লিমিটেড, একবার নিচ্ছে, এর থেকে পরবর্তীতে আর টাকা বাড়ানো যাবে না, আবার কমাও পসিবল না, ইউনিট ক্যাপিটাল কমাও পসিবল না। সো ম্যাচুরিটি ডেট পর্যন্ত যে মেয়াদের জন্য সে টাকাটা নিয়েছে, সেটা 10 বছর হোক বা 15 বছর হোক, এই যে টাইমটা, এই টাইমের ক্ষেত্রে তার আসলে তেমন বড় ধরনের অব্লিগেশন নাই, খুব বড় ধরনের পারফর্ম করার মতন তেমন কোনো অব্লিগেশন নাই। যদি নাও করে সে পারফর্ম, তারপরেও আসলে তার তেমন কিছু আসে যায় না। কিন্তু ওপেন এন্ড ফান্ডের ক্ষেত্রে সে যদি পারফর্ম না করে, ইনভেস্টররা চাইলে সেই ইউনিটটা সারেন্ডার করে টাকা নিয়ে নিতে পারে। সো ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডরা অলওয়েজ আসলে চ্যালেঞ্জে যে তাকে ভালো করতেই হবে। সে যদি ভালো না করতে পারে, তাহলে ইনভেস্টররা তার টাকা নিয়ে নিবে, সেই ইউনিটটা দিয়ে, ইউনিটটা সারেন্ডার করে তার টাকাটা নিয়ে নিবে, ইনভেস্টমেন্টটা উঠায় নিবে। ফর এক্সাম্পল, একটা মিউচুয়াল ফান্ড সে ইনভেস্টরদের ইনভাইট করলো 50 কোটি টাকার ফান্ড আনার জন্য, 50 কোটি টাকার ফান্ড তোলার জন্য। তো 50 কোটি টাকার ফান্ড সে তুললো। এখন এই ফান্ড ম্যানেজার 50 কোটি টাকা, মিউচুয়াল ফান্ডটা 50 কোটি টাকা ইনভেস্ট করে ব্যাড ইনভেস্টমেন্টের মাধ্যমে সে 30 কোটি টাকা বানায় ফেললো। এরকম সিচুয়েশন যদি হয়, তাহলে যারা ইনভেস্টর আছেন তারা তো আসলে এরকম পোর পারফর্মিং মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে না। তখন তারা যেটা করবে যে তার ইউনিটটা সে দিয়ে দিবে এবং টাকাটা সে তুলে নিবে। সে যত তুলে নিতে থাকবে, বিভিন্ন ইনভেস্টররা যত তার টাকাটা তুলে নিতে থাকবে, তত হচ্ছে ফান্ডের সাইজ আরও কমতে থাকবে। তো ফান্ডের সাইজ যদি কমতে থাকে, তাহলে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির যেটা লস, সেটা হচ্ছে যে তারা ম্যানেজমেন্ট ফি কম পাবে, কারণ তাদের ম্যানেজমেন্ট ফিটা ডিপেন্ড করে হচ্ছে ফান্ডের সাইজের উপর। সো ফান্ডের সাইজ যত বড়, তার ম্যানেজমেন্ট ফিও তত বড়। সেই জন্য ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের জন্য এই জিনিসটা অলওয়েজ চ্যালেঞ্জের ভিতর থাকতে হয় যে তারা যাতে পারফর্ম করে। পারফর্ম যদি তারা করে, তাহলে ইনভেস্টর যারা ইনভেস্ট করেছে তারা টাকাটা তুলে নিবে না, যেহেতু সে ভালো একটা জায়গায় ইনভেস্ট করেছে। অ্যাট দ্য সেম টাইম আরও নতুন নতুন ইনভেস্টররা এই ফান্ডে ইনভেস্ট করতে চাবে, যেহেতু এখান থেকে যদি একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি 15% করে বছরে ইনকাম জেনারেট করতে পারে, ন্যাভে গ্রোথ হয় বা ডিভিডেন্ড দিতে পারে, তখন তো ইনভেস্টররা ওই ইনভেস্টমেন্টটা ধরে রাখবে। কারণ ব্যাংক বা অন্যান্য জায়গায় ইনভেস্ট করলে এফডিআর এর যদি টাকা রাখা হয়, তাহলে সেখানে 5, 6, 7 এরকম % এফডিআর এ ইন্টারেস্ট বা ইনভেস্টমেন্ট রিটার্ন পাওয়া যাচ্ছে। সেখানে যদি মিউচুয়াল ফান্ড 15% দেয়, তাহলে অবশ্যই মানুষ মিউচুয়াল ফান্ডেই টাকাটা রাখবে। সেজন্য ওপেন এন্ড ফান্ডগুলো অলওয়েজ এই চ্যালেঞ্জটা ফিল করে এবং তারা বেটার পারফর্মের জন্য অনেকটা অ্যাকাউন্টেবল এবং তারা ওই প্রেশারে থাকে। কিন্তু ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড যদি সে পারফর্ম নাও করে, তারপরেও কিন্তু ইনভেস্টর যে একবার ইনভেস্ট করে ফেলেছে, সে হয়তো বা মার্কেটে
এক ইনভেস্টর থেকে আরেক ইনভেস্টরের কাছে ওই শেয়ারটা ট্রেড হবে, ওই ইউনিটটা ট্রেড হবে, তো প্রাইস কমে যাবে হয়তো যদি সেল প্রেশার বেশি থাকে, কিন্তু তাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির তেমন কোনো প্রবলেম হচ্ছে না, সেই জন্য সে কম প্রেশারে থাকে, কিন্তু ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডগুলো বেশি প্রেশারে থাকে, তার জন্য এই জিনিসটা বেশি চ্যালেঞ্জিং। তো এই ছিল ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড এবং ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড নিয়ে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আসসালামু আলাইকুম।